হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ কোরিয়ান ড্রামা এক্সপ্লেন। কিছু কষ্ট, কিছু হাসি এবং ভালোবাসার সবকিছু মিলিয়ে থাকছে এক সাধারণ ছেলে এবং একটি ভ্যাম্পায়ার মেয়ের ভালোবাসার গল্প। গল্পটিতে ছেলেটি একটি সুন্দরী মেয়ের প্রেমে পড়ে, কিন্তু সে জানতো না যে মেয়েটি একজন ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার মেয়েটিও ছেলেটিকে মনে মনে পছন্দ করত। গল্পে 100 বছর পর পর এক বিশেষ স্পেশাল ব্লাড নিয়ে একজন মানুষ পৃথিবীতে আসতো, যার রক্ত ছিল সবার রক্তের থেকে স্পেশাল। গল্পের সাধারণ ছেলেটি সেই স্পেশাল ব্লাড নিয়ে জন্মায়। অপরদিকে একটি ভ্যাম্পায়ার ছেলে সেই সাধারণ স্পেশাল রক্তের ছেলেটির সন্তান যখন পায়, তখন সে তার রক্ত খাওয়ার জন্য উন্মাদ হয়ে যায়। তো এরপরে কি হবে সেটা জানতে হলে আপনাকে আজকের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন তাহলে শুরু করি, থাকুন আমার সাথে ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। গল্পের শুরুতে আমরা দেখি একটা ছেলে একটা মেয়ের কাছে তার নিজের ফিলিংস শেয়ার করছে, কারণ এই ছেলেটি মেয়েটিকে অনেক দিন থেকে অনেক পছন্দ করে আর তারা এক স্কুলে পড়ে। আর ছেলেটির নাম হলো মিরান আর মেয়েটির নাম হলো ইয়ংসু। মিরান ইয়ংসুকে বলছিল যে 1 বছর ধরে আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমার জন্য একটা কবিতাও লিখেছি, তুমি কি সেটা শুনতে চাও? তখন ইয়ংসু মিরানের দিকে একটু সময় ধরে তাকায়, এরপর তার কাছে এসে বলে, তুমি অনেক সুইট, তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এটা বলে ইয়ংসু মিরানের কাছে এসে মিরানকে কিস করতে যায়। এই সিনটা বেশ রোমান্টিক ছিল। একটু পরে আমরা জানতে পারি এটা আসলে মিরানের একটা কল্পনা ছিল, আর সে কল্পনা অবস্থায় মেটি মেটি হাঁটছিল। মিরান ক্লাসে শুয়ে শুয়ে এটা কল্পনা করছিল, আর ঠিক তখনই ওর বন্ধু সং ওকে ডেকে বলে, ক্লাস শেষ হয়ে গেছে, তুই কি বসেই থাকবি? তারপর মিরান তার কল্পনার জগৎ থেকে বের হয়ে আসে। সং তখন বলে, আমি চলে যাচ্ছি, তুই থাক। এটা বলে সং চলে যায়। তখন মিরান সামনের দিকে তাকিয়ে দেখে ইয়ংসু তার সামনে বসে আছে। মিরান ইয়ংসুকে নিয়ে মনে মনে অনেক কথা ভাবে, যে সে ইয়ংসুকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে চায়, তার সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত এনজয় করতে চায়। ইয়ংসু এরপর মিরানের দিকে এমন ভাবে তাকায় যেন মনে হচ্ছিল সে মিরানের মনের সব কথা শুনছিল। এরপর দেখা যায় রাতে যখন মিরান বাড়ি ফিরছিল, তখন সে দেখে যে ইয়ংসুকে এক মহিলা গাড়িতে বসাচ্ছে। এখানে একটা ব্যাপার হচ্ছে, ইয়ংসু কিন্তু স্বাভাবিকভাবেই গাড়িতে বসে, তবে মিরান মনে করে ইয়ংসুকে হয়তো কিডন্যাপ করা হচ্ছে, কারণ শহর থেকে ইতিমধ্যে অনেক ছেলে মেয়েকে কিডন্যাপ করা হচ্ছে। আর তখন মিরানের আরো মনে হচ্ছিল ইয়ংসু হয়তো তার কাছে সাহায্য চাইছে, তাই সে গাড়ির পিছু করতে থাকে ওর সাইকেল দিয়ে। আর সে দ্রুত ভাবছিল কিভাবে ইয়ংসুকে বাঁচানো যায়। আসলে ইয়ংসুকে ওর বাবা নিয়ে যাচ্ছে একটি ব্লাড পরীক্ষা করার জন্য, সেটা আসল কিনা নকল। আর তখনই বোঝা যায় ইয়ংসু একজন ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার মানেটা আমি একটু আপনাদের বুঝিয়ে বলছি এক কথায়। গভীর রাতে যারা রক্তের নেশায় ঘুরে বেড়ায় তারাই হচ্ছে ভ্যাম্পায়ার। মানুষের রক্তই হচ্ছে তাদের একমাত্র খাবার। তবে ইয়ংসুর ভ্যাম্পায়ার হওয়ার পেছনে একটা টুইস্ট আছে। ইয়ংসুর বাবা হচ্ছে একজন পুরো দস্তুর ভ্যাম্পায়ার, আর ইয়ংসুর মা ছিল একজন সাধারণ মানুষ। তো তাদের মাঝে একটা সময় সৃষ্টি হয়েছিল গভীর ভালোবাসার। আর তাদের বিয়ের পর শারীরিক সম্পর্কের ফলে যে সন্তানটি পৃথিবীতে আসে সেই হচ্ছে আমাদের ইয়ংসু। অর্থাৎ সে অর্ধেক মানুষ অর্ধেক ভ্যাম্পায়ার। এজন্য সে মানুষের রক্ত খেতে পারে আর পাশাপাশি সাধারণ মানুষের খাবারও খেতে পারে। তবে এখন বর্তমানে ভ্যাম্পায়াররা এই যুগে এসে সরাসরি মানুষের শরীর থেকে রক্ত খেতে পারে না, তাই তারা মানুষের শরীর থেকে রক্ত নিয়ে সেটাকে ওয়াইন বানিয়ে খায়। তবে এসব রক্ত পরীক্ষা করতে ইয়ংসুর একদমই ভালো লাগে না, কারণ সে পাওয়ারফুল ভ্যাম্পায়ার। সে মানুষের রক্ত খায় না, সে প্রাণীর রক্ত খায়। কিন্তু তার বাবার জোর করার কারণেই তাকে এই কাজটা করতে হয়। আর যাতে ওর বাবা ওর কলেজে কখনো না যায়, ওর কলেজে যাতে ওর পরিচয় কেউ না জানে কখনো, এই জন্য সে তার বাবার কারণে এই কাজটা করে। আর তার বাবা তাকে দিয়ে এই কাজটা করায়, কারণ ওর কাছে স্পেশাল পাওয়ার আছে। ও যে কোনো জিনিসের গন্ধ শুকে বুঝতে পারে সেটা আসল কিনা নকল। এই সুযোগ কাজে লাগে ওর বাবা ব্লাড ওয়াইনের ব্যবসা করে। তো কিছুক্ষণ পরেই ইয়ংসু ও তার বাবা একটি বারে পৌঁছে যায়। এটাই ছিল ইয়ংসুর বাবার বিজনেস ক্ষেত্র, যার নাম ব্লাড বার। ইয়ংসুর বাবা ইয়ংসুর সামনে একটি ব্লাড ওয়াইনের বোতল রাখে আর এটা চেক করতে বলে। তখন ইয়ংসু বোতলটিতে থাকা ব্লাড ওয়াইনের গন্ধ নিয়ে বলে এটা আসল। তার বাবা এটা শুনে অনেক খুশি হয়। ততক্ষণে মিরান ওদের গাড়ির পিছু করতে করতে ওইখানে, অর্থাৎ ইয়ংসুর বাবার ব্লাড বারে ওদের কাছে পৌঁছে যায়। আর তখন সে হঠাৎ সাইকেল থেকে পড়ে গিয়ে একটু ব্যথা পেয়ে যায়। তখন তার হাত কেটে রক্ত বের হয়, আর সেই রক্তের গন্ধটা পেয়ে যায় ইয়ংসু। আসলে মিরানের রক্তটা স্পেশাল রক্ত ছিল, যার ফলে এই রক্তের গন্ধ শুকে ইয়ংসু আকৃষ্ট হয়ে যায়, কারণ সে জানতো এরকম রক্ত 100 বছরের শুধু একজন মানুষেরই হয়ে থাকে। আর সে তখন মনে মনে ভাবতে থাকে তার বাবা যদি এই ব্যাপারে জানতে পারে, ওই মানুষটাকে মেরে ফেলবে রক্তের জন্য। আর সে কোনো মানুষের ক্ষতি হোক চায় না, তাই সে তার বাবা এবং সবাইকে বলে যে সে আর গন্ধ
গন্ধ নিতে পারবে না, কারণ তারা অনেক খিদে পেয়েছে। এটা বলে সে ওখান থেকে বের হয়ে পড়ে ওই স্পেশাল রক্তের মানুষটাকে খোঁজার জন্য। যখনই ইয়ংসু বাইরে বের হওয়ার জন্য দরজা খোলে তখন সে দরজার সামনে মিরানকে দেখে অবাক হয়ে যায়। আর তখনই ইয়ংসু বুঝতে পারে যে মিরানের শরীরেই ওই স্পেশাল রক্তটা আছে। তাই ইয়ংসু মিরানকে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে যাতে ইয়ংসুর বাবা রক্তের গন্ধটা না পায়। কিন্তু এর মধ্যে ওর বাবা গন্ধটা পেয়ে যায়, তবে উনি বুঝতে পারে না এই গন্ধটা কোথায় থেকে আসছে। তিনি ভাবলেন ওই ওয়াইন থেকে এই গন্ধটা আসছে। এরপর ইয়ংসু মিরানকে নিয়ে পালিয়ে অনেক দূরে চলে আসে। মিরান আর ইয়ংসু যখন ওখান থেকে পালাচ্ছিল তখন দূর থেকে কেউ একজন তাদের উপর নজর রাখছিল। ওই মানুষটার হাতে একটা ট্যাটুও ছিল। এরপর দেখা যায় ইয়ংসু আর মিরান দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে আসে। তখন মিরান ইয়ংসুকে বলে, তুমি তো অনেক ভালো দৌড়াতে পারো, একটা মেয়ে মানুষ এত স্পিডে দৌড়াতে পারে আমার জানা ছিল না। তখন ইয়ংসু মিরানের হাতের রক্ত দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেটা খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ সে অনেক ক্ষুধাতুর ছিল। পরে সে মিরানের আরো কাছে চলে আসে। মিরান প্রথমে ভাবে যে ইয়ংসু হয়তো তাকে কিস করবে, তাই সে চোখ বন্ধ করে ফেলে। কিন্তু পরে দেখা যায় ইয়ংসু মিরানের ঘাড়ে কামড়ের রক্ত খেতে শুরু করেছে। ইয়ংসু মানুষের রক্ত খায় না, কিন্তু মিরানের রক্ত স্পেশাল ছিল, তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আফটার অল ভ্যাম্পায়ার তো সে। একটু পর ইয়ংসু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নিজেকে কন্ট্রোল করে, কিন্তু মিরানের মাথা অনেক ঘুরছিল তার রক্ত যাওয়ার কারণে। তারপর সে মিরানকে সরি বলে, তারপর ওকে একটি ওষুধ খাওয়ায় যাতে সে একটু আগের ঘটনাটা ভুলে যায়। মানে এই ওষুধের মাধ্যমে সে পূর্বের একদিন আগের সব স্মৃতি ভুলে যাবে। এরপর ইয়ংসু সেখান থেকে চলে যায়। এরপরের দিন যখন ইয়ংসু কলেজে যাচ্ছিল তখন সেখানে তার বাবা এসে তাকে জিজ্ঞেস করে, আমি একটি স্পেশাল রক্তের গন্ধ পেয়েছি কাল রাতে, তুমি কি সেই স্পেশাল রক্তের খবর পেয়েছো? তখন ইয়ংসু ভয় পেয়ে যায় মিরানের জন্য, কারণ তার বাবা যদি জানতে পেরে যায় যে সেই স্পেশাল রক্তটা মিরানের, তাহলে মিরানের ক্ষতি হতে পারে। এজন্য সে তার বাবাকে বলে, তুমি কোন রক্তের কথা বলছো আমি জানি না। এটা বলে ইয়ংসু ওখান থেকে চলে যায়। তবে ইয়ংসুর ভয় পাওয়া দেখে ওর বাবা বুঝে ফেলে যে সে মিথ্যা কথা বলছে। আর ইয়ংসুর বাবা ইতিমধ্যে অন্য একজন ভ্যাম্পায়ারকে এই রক্ত সম্পর্কে জানতে ডেকেছেন এই শহরে, আর সে আজকেই আসবে এই শহরে, আর সে হচ্ছে একজন স্পেশাল ভ্যাম্পায়ার। অন্যদিকে আমরা চিয়ান নামের এক ভ্যাম্পায়ারকে দেখি যে কিনা আজ অ্যাব্রোড থেকে কোরিয়াতে এসেছে। আর চিয়ানি হচ্ছে সেই স্পেশাল ভ্যাম্পায়ার যে কিনা অনেক শক্তিশালী একটা ভ্যাম্পায়ার। তখন দেখা যায় ওর এক ফ্রেন্ড ওকে পিক আপ করতে আসে, আর ওর এই ফ্রেন্ডটা ওকে ব্লাড ডোনেট করতো যখনই ওর রক্ত লাগতো খাওয়ার জন্য। বিনিময়ে সে তাকে অনেক টাকা দিত। এর একটু পরে আমরা দেখতে পাই চিয়ান গাড়িতেই ওর বন্ধুর রক্ত খেতে শুরু করে। এরপরে সিনে আমরা দেখতে পাই ক্লাস চলাকালীন টিচার ওদেরকে একটা রুমাল সেলাই করতে দিয়েছিল। তখন রুমাল সেলাই করতে করতে মিরান কাল রাতের কথা নিয়ে ভাবছিল। সে ইয়ংসুর দিকে তাকিয়ে মনে মনে বলে, আসলে কি ইয়ংসু একজন ভ্যাম্পায়ার? পরে বলে, না না, এটা কি করে হতে পারে? এত সুন্দর একটা মেয়ে কিভাবে একটা ভ্যাম্পায়ার হতে পারে? পরক্ষণে আবার সে ভাবে, তাহলে ও কাল রাতে যে আমার রক্ত খেলো আর আমাকেই বা কাল কি ওষুধ খাওয়ালো সে? এ থেকে আমরা বুঝতে পারি ইয়ংসু তাকে পূর্বের ঘটনা ভুলে যাওয়ার মেডিসিন খাওয়ানোর সত্ত্বেও সে সেই ব্যাপারটা ভুলে নেই। এদিকে ইয়ংসু মিরানের মনে মনে বলা কথাগুলো শুনছিল, কারণ ইয়ংসুর মানুষের মনের কথা শুনতে পারবে এমন পাওয়ার ছিল। এরপর ইয়ংসু পেছনে ফিরে মিরানের দিকে তাকালে সে তার ভাবনা বন্ধ করে এবং তার হাতের সুই ঢুকে যায় আর আঙুল থেকে রক্ত বের হয়ে যায়। এরপর টিচার তাকে বাইরে পাঠায় রক্ত বন্ধ করার জন্য। এরপর দেখা যায় কলেজে লাঞ্চ ব্রেক দেয়। তখন লাইনে দাঁড়িয়ে ইয়ংসু আর সেজাং অনেক কথা বলছিল। সেজাং হচ্ছে ইয়ংসুর বেস্ট ফ্রেন্ড। এরপর মিরান এসে ইয়ংসুর পেছনে দাঁড়ায়। তখন ইয়ংসু মিরানকে জিজ্ঞেস করে, তোমাকে যে আমি কালকে একটা ওষুধ দিয়েছিলাম তুমি সেটা খাওনি? কারণ ইয়ংসু জানতো যে ওষুধটা খেলে মিরান সবকিছু ভুলে যাবে কালকের কথা। কিন্তু মিরানের মনে মনে বলা কথাগুলো ইয়ংসু শুনেছে এবং সে বুঝতে পেরে গেছে যে মিরান কালকের স্মৃতিটা এখনো ভুলে নেই, তাই সে ওষুধের কথা জিজ্ঞেস করছে। তখন মিরান বলে, আমি খেয়েছি নাকি খাইনি ঠিক মনে নেই। তারপর ইয়ংসু বলে, তুমি লাঞ্চ শেষে বাইরে আমার সাথে এসে দেখা করো। এটা বলে ইয়ংসু চলে যায়। এরপর মিরান একটু ভয় পেয়ে যায়, কারণ সে তো জেনে গেছে যে সে একজন ভ্যাম্পায়ার। কিছুক্ষণ পর দেখা যায় ইয়ংসু বাইরে ওই ওষুধটা নিয়ে মিরানের জন্য অপেক্ষা করছিল। আর এদিকে মিরান ওয়াশরুমে যায় আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, ইয়ংসু কেন আমাকে ডেকেছে? সে কি আবারও আমার রক্ত খাবে? সে ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল। আর ওদিকে ক্যাম্পাসে ইয়ংসু ওর অপেক্ষা করতে থাকে। এরপর ইয়ংসু মিরানকে কল দিয়ে বলে, আমি বাইরে অপেক্ষা করছি, তুমি কি আসবে না? মিরান বলে, আমি ওয়াশরুমে আছি, একটু পর আসছি। এটা বলে মিরান কল কেটে দেয়। ইয়ংসু যখন মিরানের জন্য অপেক্ষা করছিল তখনই সে এক আজব গন্ধ
পায়। এরপর পাশে ফিরে ইয়ংসু নিজের সামনে চিয়ানকে দেখে অবাক হয়ে যায়। আসলে চিয়ান ইয়ংসুর বাবার বন্ধুর ছেলে, আর চিয়ানও সেই স্পেশাল রক্তের খোঁজ করছিল, মানে মিরানের রক্তের। তখন চিয়ানকে দেখে ইয়ংসু বুঝতে পেরে যায় যে সে মিরানের কাছেই যাচ্ছে রক্তের জন্য। ইয়ংসু মিরানকে কল দেয় তখনই, কিন্তু মিরান কল ধরে না। এরপর ইয়ংসু পাশে ফিরে দেখে যে চিয়ান নেই সেখানে। তখন সে চিয়ানের পিছনে দৌড় দেয়। মিরান তখন ওয়াশরুমে ছিল। তখন পেছন থেকে চিয়ান আসে। চিয়ান এসে মিরানের গায়ের গন্ধ নিচ্ছিল বোঝার জন্য তার মধ্যে সেই রক্তটা আছে কিনা, আর এতে মিরান ভয় পেয়ে যায়। চিয়ান মিরানের কাছে আসার আরেকটা কারণ হলো সে অলরেডি মিরানের কাছ থেকে সেই স্পেশাল গন্ধটা পেয়ে গেছে। এরপর চিয়ান মিরানকে বলে, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? আমি কি তোমার সাথে সবসময় মিশতে পারি? মিরান বলে, তুমি তো ছেলে আর আমিও ছেলে, তাহলে কেন তুমি আমার সাথে বন্ধুত্ব করবে আর আমার সাথে কেন মিশতে চাও? আজব তো। তখন চিয়ান বলে, এতে কিছু যায় আসে না। এটা বলে সে মিরানের কাছে গিয়ে মিরানের ঘাড়ে কামড়াতে যাচ্ছিল। ঠিক সেই সময় ইয়ংসু এসে ওকে আটকে দেয় আর চিয়ানকে বলে, তুমি এখানে কি করছো? তখন চিয়ান ইয়ংসুকে দেখে বলে, ও ইয়ংসু, কত দিন পর আমাদের দেখা হলো, আর আমি এখানে তোমার জন্য এসেছি। আমার 50 বছর আগের ফিলিংস তুমি। এটা শুনে মিরান অবাক হয়ে যায়। ইয়ংসু চিয়ানকে বলে, তার আগে আমাকে এটা বলো যে তুমি ওকে কামড়াতে যাচ্ছিলে কেন? তখন চিয়ান ইয়ংসুকে বলে, আমি তোকে কামড়াতে যাচ্ছিলাম না। তখনই কিছু ছেলে এসে ওয়াশরুমের দরজা নক করতে থাকে। এটা শুনে ইয়ংসু চিয়ানকে থামিয়ে দিয়ে বলে, যাই হোক, আমি ওকে ওষুধ দিয়ে এই ব্যাপারটা ভুলিয়ে দেব। তুমি এখন এখান থেকে যাও আর তুমি ওর পিছু ছেড়ে দাও। এরপর চিয়ান ওয়াশরুম থেকে বের হয়ে ছেলেগুলোকে বলে, এই ওয়াশরুমে একটু সমস্যা হয়েছে, তাই তোমরা উপরে চলে যাও। তারপর ছেলেগুলো ওখান থেকে চলে যায় আর তাদের মধ্যে বলা বলি করতে থাকে, এটা কি কোনো টিচার নাকি অন্য কেউ? আর চিয়ানও চলে যায় ওখান থেকে। ছেলেগুলো যাওয়ার পর সুযোগ পেয়ে ইয়ংসু আর মিরান দুজন বের হয়ে পড়ে ওয়াশরুম থেকে। তখনই সেখানে ইয়ংসুর বান্ধবী সেজাং চলে আসে আর সে ইয়ংসুকে বলে যে সে অনেক হ্যান্ডসাম একটা ছেলেকে দেখেছে একটা শপে। এটা বলে সে ইয়ংসুকে টেনে একটা শপে নিয়ে যায়। ইয়ংসু আর সেজাং যাওয়ার পর মিরান নিজে নিজে বলে, উফ বাঁচলাম, এগুলো কি ছিল? এরপর আমরা হিউনজে নামক একটা ছেলেকে দেখতে পাই। সে ওই শপের সেলসম্যান ছিল। ছেলেটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু ছেলেটা কোনো নর্মাল ছেলে ছিল না, আপনারা একটু পরেই জানতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, হিউনজে নামক ছেলেটা কোনো অন্যায় সহ্য করতে পারে না। সে অনেক ভালো মানুষ ছিল আর ওর জন্য অনেক মেয়ে পাগল ছিল, কিন্তু সে কাউকেই পাত্তা দিত না। তো ওকে দেখার জন্যই সব মেয়েরা কিছু না কিছুর বাহানা করে এখানে আসে। তো সেজাং দাঁড়িয়ে দাঁড়িয়ে হিউনজেকে দেখছিল আর ইয়ংসুকে বলছিল, কত হ্যান্ডসাম এই ছেলেটা, তাই না? তখন হিউনজে সেজাং আর ইয়ংসুর দিকে তাকিয়ে একটা হাসি দেয়। এতে সেজাং তার উপর আরো ফিদা হয়ে যায়। সে ইয়ংসুকে বলে, দেখ, ও আমার দিকে তাকিয়ে হাসি দিয়েছে। এর মাঝে চিয়ান এখানে চলে আসে। ইয়ংসু চিয়ানকে দেখে বলে, তোমার সাথে আমার কথা আছে। চিয়ান বলে, আমি কথা বলতে এসেছে। তখন সেজাং চিয়ানকে দেখেও ফিদা হয়ে যায়, কারণ চিয়ান আরো বেশি হ্যান্ডসাম ছিল। আর সে বলে, আমি কাকে রেখে কাকে দেখবো, মনে হচ্ছে আমি কোনো মুভি দেখছি। এরপর ইয়ংসু আর চিয়ান ওরা দুজন একটা সাইডে চলে যায় কথা বলার জন্য। এরপর ইয়ংসু চিয়ানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? চিয়ান বলে, আমি তোমার জন্য আসিনি, এখানে একজন স্পেশাল রক্তের মানুষ আছে, আমি তাকেই খুঁজতে এসেছি। ইয়ংসু বলে, এমন কিছু এখানে আছে আমার মনে হয় না। তখন চিয়ান বলে, আমি জানি না এখন ওই মানুষটা কে। তখন ইয়ংসু মনে মনে অনেক খুশি হয় আর বলে, যাক, চিয়ান তাহলে মিরানের ব্যাপারে এখনো ঠিক মতো জানে না। তারা এটা নিয়ে তর্ক করছিল, তখনই তারা দেখতে পায় এখানে ব্লাড ডোনেশন চলছে। তখন ইয়ংসু চিয়ানকে বলে, আমরা একে অপরকে চিনি, এটা যাতে এখানে কেউ না জানে। আমি ভালোভাবে কমপ্লিট করতে চাই আমার গ্রাজুয়েশন। চিয়ান বলে, চেষ্টা করবো আমি, কিন্তু মনে হয় না আমি এত তাড়াতাড়ি তোমার পিছু ছাড়বো। এরপর ইয়ংসু ওখান থেকে চলে যায়। ক্লাসে বসে মিরান ভাবছিল ওই ছেলেটাকে ও কি আসলে মিরানের এক্স বয়ফ্রেন্ড। সে এগুলো ভাবছিল, তখন তার বন্ধু সং তার মজা নিতে থাকে আর বিভিন্ন কথা বলে। একটু পরে দেখা যায় চিয়ান এসে ব্লাড কালেক্ট করা নার্সের প্রশংসা করতে থাকে। তাকে বলে যে তুমি অনেক ভালো কাজ করছো। তারপর চিয়ান তার পাশে বসে এবং তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি জানো বিভিন্ন রক্তের বিভিন্ন গন্ধ থাকে? নার্স বলে, না, আমি এটার বিষয়ে জানি না। আপনি কি কেমিস্ট্রি টিচার? তখন চিয়ান নার্সের কাছে গিয়ে তার গন্ধ নিয়ে বলতে থাকে, তোমার রক্ত ও পজিটিভ আর তোমার নেশা জাতীয় জিনিস পছন্দ না, তাই তো? চিয়ান নার্সের সাথে এমন বিভিন্ন কথা বলতে থাকে আর সুযোগ পেয়ে নার্সের কাছে গিয়ে নার্সকে কামড়াতে যাচ্ছিল। তখনই ওই সুপার শপের হিউনজে নামক ছেলেটা চলে আসে স্কুলে কিছু জিনিসপত্র সাপ্লাই দেওয়ার জন্য, কারণ তার মনটা অনেক বড়। সে নিজের ইনকামের কিছুটা অংশ দিয়ে বিভিন্ন স্কুলে, বিভিন্ন হসপিটালে এবং বিভিন্ন এতিমখানায় সাহায্য করত। আর তাকে দেখে তখন চিয়ান আর নার্সকে কামড়াতে পারে না। এরপর সিনে দেখা যায় ক্লাস শেষ হওয়ার পর ইয়ংসু আগেই বাড়িতে চলে যাচ্ছিল তার বন্ধু সেজাংকে বিদায় দিয়ে। তখন সেজাং বলে, তোমার সাথে কথা বলতে এসেছিল যে ওই ছেলেটাকে, তুমি কি তাকে চেনো? এখানে সেজাং
চিয়ানের কথা বলছে। ইয়ংসু বলে ও অন্য কিছু জিজ্ঞেস করছিল, আমি নিজেও ওকে চিনি না। এরপর ইয়ংসু বলে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমি আমার বাবার শপে যাব, বাই। এটা বলে ইয়ংসু চলে যায়। পেছন থেকে মিরান ইয়ংসুকে দেখছিল, কিন্তু ওর বন্ধুরা ওর খুব মজা নিতে থাকে, কারণ ইয়ংসু মিরানকে তেমন পাত্তা দেয় না। তার বন্ধুরা তাকে বলে তুই তো ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, কিন্তু মেয়েটা তোর দিকে ফিরেও তাকায়নি। এসব কথাগুলো সেজাং শুনছিল। এসব শুনে সে মনে করে ছেলেগুলো হয়তো ওর কথাই বলছে, তাই ওর সেই একটা অ্যাটিটিউড নিয়ে ওখান থেকে চলে আসে। এরপরে সিনে আমরা দেখতে পাই হিউনজে আর চিয়ান দুজন মারামারি করছে। তখনই বোঝা যায় এরা একজন আরেকজনকে আগে থেকে চেনে, তবে ওরা শত্রু ছিল দুজন দুজনের, কারণ চিয়ান মানুষের রক্ত খেত আর হিউনজে মানুষের ক্ষতি হোক চাইতো না। এজন্য তারা একে অপরের শত্রু হয়ে গিয়েছিল। আর হিউনজের বিষয়ে একটা অবাক করার তথ্য হচ্ছে হিউনজে মানুষ হলেও একটা ওয়্যারওল্ফ ছিল, মানে মানুষরূপী শিয়াল ছিল। তারা মারামারি করছিল, তখনই একটা অবস্থায় চিয়ান হিউনজের কাছে হেরে যাচ্ছিল। তারপর চিয়ান হিউনজেকে বলে তুমি একটা ওয়্যারওল্ফ আর আমি হলাম ভ্যাম্পায়ার, অবশ্যই তোমার শক্তি আমার থেকে বেশি, তাই আমি হেরে যাচ্ছি। তখন হিউনজে চিয়ানকে বলে জানোই যখন আমার শক্তি তোমার থেকে বেশি তখন কেন মারামারি করতে এসেছো, আর তুমি কেন মানুষের ক্ষতি করো, আমার এটা একদমই পছন্দ না। চিয়ান তখন বলে আমি জানি তুমি ইয়ংসুর দিকে নজর দিয়েছো, ওর থেকে দূরে থাকো, কারণ সে আমার গার্লফ্রেন্ড ছিল। আর হিউনজে কোনো নর্মাল শিয়াল ছিল না, সে জ্যোৎস্না রাতের আলোয় গেলে চিতাবাক হয়ে যায়, তাই তার শক্তি অনেক বেশি। এরপর দেখা যায় রাতে ইয়ংসুর রাস্তা দিয়ে হাঁটছিল আর সে চিয়ানকে নিয়ে ভাবছিল যে সে কেন এখানে এসেছে, আর কেনই বা আমাদের কলেজে ওই স্পেশাল রক্তের মানুষটাকে খুঁজতে এসেছে। তখন দেখা যায় মিরান রাস্তায় ইয়ংসুর পিছু করছিল। তখন ইয়ংসু মোবাইলে তার বাবার সেক্রেটারিকে কল দিয়ে জিজ্ঞেস করে তার বাবা চিয়ানকে ডেকেছে কিনা। ইয়ংসু মোবাইলে কথা বলছিল, তখন সে বুঝতে পারে তার পিছনে কেউ আছে। সে কলটি কেটে দিয়ে হঠাৎ পিছনে তাকালেই সে মিরানকে দেখতে পায়। তারপর ইয়ংসু মিরানকে ডেকে রাস্তার পাশের একটা ব্রেঞ্চে বসে। তারপর সে নিজের ব্যাপারে সবকিছু বলতে থাকে, আমি একজন ভ্যাম্পায়ার, আমার বাবাও ভ্যাম্পায়ার। সাধারণত ভ্যাম্পায়াররা মানুষের রক্ত পান করে, কিন্তু আমি পশুদের রক্ত পান করি। আমার হাতের বোতলটিতেও রক্ত আছে, এটাও পশুদের রক্ত। তখন মিরান জিজ্ঞেস করে কেন। ইয়ংসু বলে আমার কাছে মানুষের রক্ত ভালো লাগে না, আর আমি কোনো মানুষের ক্ষতি হোক সেটাও চাই না। তারপর মিরান বলে তাহলে ওই দিন যে তুমি আমার রক্ত পান করলে। ইয়ংসু বলে ওই দিনে আমি অনেক দুর্বল ছিলাম, তাই আমি নিজেকে সামলাতে পারিনি, এজন্য আমি তোমার রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে গিয়েছিলাম। তাছাড়া তোমার রক্ত কোনো সাধারণ ব্লাড নয়, প্রতি 100 বছরে শুধুমাত্র একজনই এমন রক্ত নিয়ে জন্মায়। আর শোনো, তুমি যত এগুলোর থেকে দূরে থাকবে তত সুন্দর জীবন যাপন করতে পারবে, আর এসবের ভিতর ঢুকে গেলে নিজের জীবনও হারাতে পারো। কিন্তু আমি তোমাকে এই ওষুধটা দিয়েছিলাম যাতে তুমি এটা খেয়ে নাও আর এই ব্যাপারে সব ভুলে যাও। মিরান বলে ওই দিন তো আমি ওষুধটা খেয়েছিলাম। এটা শুনে ইয়ংসু একটু চিন্তায় পড়ে যায়, কারণ ওষুধ খাওয়ার পরও মিরান কিছু ভুলেনি। তখন ইয়ংসু ভাবে যে স্পেশাল রক্তের লোকদের ওপর কি এই ওষুধ কাজ করে না, তার মানে আমার মায়েরও সব মনে ছিল, মানে ইয়ংসুর মাও স্পেশাল রক্তের মানুষ ছিল, তাই ইয়ংসুর বাবা ওর মায়ের রক্ত দিয়ে বিজনেস করত। তারপর দেখা যায় ইয়ংসু মিরানকে আবার ওই ওষুধটা দেয় আর বলে তুমি আমাদের ব্যাপারে যতই জানবে ততই সমস্যায় পড়বে, আর কোনো ভ্যাম্পায়ার যদি তোমার ব্যাপারে জেনে ফেলে তাহলে ওরা তোমার রক্ত ততক্ষণ খাবে যতক্ষণ না পর্যন্ত তোমার শরীরের সব রক্ত শেষ হয়ে যাচ্ছে। এটা বলে ইয়ংসু এখান থেকে চলে যায়। এরপর ইয়ংসু বাড়ি ফেরার পর দেখতে পায় চিয়ান জিনিসপত্র গোছাচ্ছে ইয়ংসুর বাড়িতে থাকার জন্য। এটা দেখে ইয়ংসু অনেক রেগে যায়। সে চিয়ানকে বলে তুমি এখানে কি করছো। তখন চিয়ান বলে ঝগড়া বন্ধ করো, চলো আমরা আবারও এক হয়ে যাই। আসলে চিয়ানের সাথে ইয়ংসুর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পরে তাদের বিয়ে ভেঙে যায় কোনো একটা কারণে। তারপর চিয়ান বলে আমি কিছুদিন এখানেই থাকবো। এরপর ইয়ংসু ওর বাবাকে কল করে আর বলে বাবা চিয়ান এখানে কি করছে, বাড়ি থেকে আমি কি বের হয়ে যাব নাকি ওকে বের করবে। তার বাবা বলে চিয়ানের সাথে বন্ধুর মতোই থাকো, ঝামেলা না করে, আমি তোরা বলছি না ওকে বিয়ে করো। এরপর চিয়ান ইয়ংসুকে বলে মিরান যদি সাধারণ মানুষ হয় তাহলে তুমি ওকে কেন কামড়েছো, তুমি তো সাধারণ মানুষের রক্ত পান করো না। এটা শুনে ইয়ংসু ওখান থেকে কিছু না বলে চলে যায়। এরপর রাতে শুয়ে শুয়ে ইয়ংসু ভাবে যে মিরানের ব্যাপারে কাউকে কিছু জানতে দেয়া যাবে না, যদি ওর ব্যাপারে কেউ কিছু জানে তাহলে তাকে মেরেই ফেলবে তার রক্তের জন্য। এরপর সে তার মায়ের ছবির দিকে তাকিয়ে ঘুমিয়ে যায়। এরপর সকলে ইয়ংসু আর চিয়ান নাস্তা করতে আসে। তখন ইয়ংসু এর বাড়িতে কাজের মহিলা
যে ছিল সেই মহিলাটা চিয়ানকে দেখে খুশি হয়, কারণ সে আগে থেকেই চিয়ানকে চিনতো যে চিয়ান ইয়ংসুর বাবার বন্ধুর ছেলে। কাজের মহিলাটা চিয়ানকে বলে ভালোই হয়েছে আপনি এসেছেন, ইয়ংসু সারাদিন ঘরে একা একা থাকে, এখন আর তার একা লাগবে না। তখন চিয়ান ইয়ংসুকে বলে কাল একজনের সাথে আমার লড়াই হয়েছিল, এখনো ব্যথা কমছে না। ইয়ংসু চিয়ানের কথায় পাত্তা না দিয়ে বলে মিরান স্পেশাল রক্তের মানুষ না, আমি ভুল করে ওই দিন ওর রক্ত পান করে ফেলেছিলাম, আর আমি নিজেও ওই স্পেশাল রক্তের লোকটিকে খুঁজছি। তখন চিয়ান বলে ঠিক আছে, আমি নিজেই বের করে নিব মিরান ওই লোকটি কিনা। চিয়ানের কথা শুনে ইয়ংসু রাগ করে খাবার না খেয়েই উঠে যায়। ইয়ংসু চলে যাওয়ার পর চিয়ান ওই কাজের মহিলাটাকে বলে ইয়ংসু মিথ্যাও ঠিক মতো বলতে পারে না। মহিলাটা বলে হ্যাঁ সে অনেক ভালো মেয়ে, মানে চিয়ান বুঝে গেছে ইয়ংসু মিথ্যা বলছে আর কোনো একটা কারণে সে মিরানকে বাঁচানোর চেষ্টা করছে। এরপর ইয়ংসু যখন কলেজে যাওয়ার জন্য বের হলো তখন চিয়ানও রেডি হয়ে এসে বলে আমিও তোমার সাথে কলেজে যাব। ইয়ংসু বলে তুমি কি পাগল হয়ে গেছো, কলেজ অনেক বোরিং হয় আর আজকালকার বাচ্চাদের সাথে তুমি মিশতে পারবে না। তখন চিয়ান বলে হ্যান্ডসাম থাকলে সবই সহজ হয়ে যায় আর আমার কারোর সাথে মিশতে হবে না, সবাই আমার সাথে মিশতে আসবে। তখন চিয়ান ইয়ংসুকে টাচ করার চেষ্টা করে। ইয়ংসু বলে ভুল করেও এমন ব্যবহার আমার সাথে করতে এসো না, না হলে তোমাকে মেরে ফেলতেও পারি আমি। চিয়ান বলে কেন, আমরা আগে তো একসঙ্গে থাকতাম। ইয়ংসু বলে এখন আমি এখানে গ্রাজুয়েশন করতে এসেছি, সো তুমি সবার সামনে আমার সাথে কথা বলবে না, বুঝতে পেরেছো? আর না হয়ে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, ওকে? এরপর চিয়ান পুরো রাস্তা ইয়ংসুর পেছনে পেছনে আসছিল, যেটা ইয়ংসুর খুবই বিরক্ত লাগছিল। কিন্তু ইয়ংসু যখন কলেজে পৌঁছায় তখন চিয়ান গায়েব হয়ে যায়। ইয়ংসু পেছনে ফিরে চিয়ানকে দেখতে না পেয়ে খুশি হয়ে ক্লাসে চলে যায়। এদিকে ক্লাসে মিরান অনেক সময় ধরেই ইয়ংসুকে দেখছিল, এটা সেজাং আয়নায় দেখছিল। সে ভাবে যে মিরান ওকে দেখছে। সে ইয়ংসুকে বলে যে ওই ছেলেটা অনেক সময় ধরে আমাকে দেখছে, আমি যে কি করব, আমি যে কিভাবে এত ফেমাস হয়ে গেছি বুঝতে পারছি না, কাকে রেখে কাকে অ্যাটেনশন দিব, সবাই দেখে আমার পেছনে ঘুরে। ঠিক তখনই টিচার এসে বলে তোমাদের ক্লাসে আজ নতুন এক ছেলে এসেছে। তখনই ক্লাসে চিয়ান আসে, মানে ওই নতুন ছেলে চিয়ানই। চিয়ানকে দেখে সব মেয়েরা ওর উপর ফিদা হয়ে গিয়েছিল, তবে ইয়ংসু একদম খুশি ছিল না ওকে দেখে। টিচার বলে এতদিন সে অ্যাব্রোডে পড়াশোনা করেছে, তাই তোমরা ওকে সাহায্য করবে এখানে। এরপর টিচার চিয়ানকে বলে যাও খালি জায়গায় গিয়ে বসো। তখন চিয়ান বলে টিচার আমি কি আমার মতো করে বসতে পারি? টিচার বলে হ্যাঁ যাও। এটা বলে টিচার চলে যায়। সেজাং এর কাছে যেয়ে বলে আমি তোমার পাশের জনকে চিনি আর ওর সাথে আমার কিছু কথা আছে, ওকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তাই আমি কি এখানে বসতে পারি? সেজাং ব্লাশ করে এখান থেকে চলে যায়। চিয়ান বসাতে ইয়ংসু অনেক বিরক্ত হয়, সে তার বোতলের রক্ত খাচ্ছিল। চিয়ান বলে আমি কি একটু খেতে পারি? ইয়ংসু বলে এটা মানুষের রক্ত না, পশুর রক্ত। পেছন থেকে মিরানের বন্ধু সং ওদেরকে একসাথে দেখে মিরানকে বলে এই ছেলেটা কত হ্যান্ডসাম, ও সহজেই ইয়ংসুকে পটিয়ে ফেলবে। তখন মিরান বলে এই ছেলেটা ছেলেদের পছন্দ করে, আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য পাগল হয়ে গিয়েছিল। তখন সং নিজের ইজ্জত বাঁচাতে হবে এমন একটা অ্যাক্টিং করে, এটা ফানি ছিল। এরপর টিচার আবারও আসে এবং বলে আগামীকাল তোমাদের ক্লাসের ব্লাড ডোনেশন হবে, তাই সবাই রেডি থেকো। এটা শুনে ইয়ংসু চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যদি মিরান ব্লাড ডোনেট করে তাহলে চিয়ান বুঝে ফেলবে মিরানের রক্তটা স্পেশাল। এটা ভেবে সে চিন্তায় পড়ে যায়, যেভাবেই হোক মিরানকে বাঁচাতে হবে। এরপর সিনে দেখা যায় তাদের লাঞ্চ ব্রেক দেয়। তখন সেজাং ইয়ংসুকে বাইরে টেনে নিয়ে এসে জিজ্ঞেস করে এবার বলো ওই ছেলেটাকে। ইয়ংসু বলে আমি এখনো ওকে চিনি না। সেজাং বলে কিন্তু ছেলেটা তো বললো তুমি ছেলেটাকে চিনো আর তোমার পাশেও বসলো সে। ইয়ংসু এবার উপায় না পেয়ে সত্যিটা বলে দেয় সেজাংকে যে সে ইয়ংসুর বাবার বন্ধুর ছেলে। এরপর সেজাং খুশিতে ইয়ংসুকে বলে প্লিজ ওর সাথে আমার সেটিং করিয়ে দাও, ওকে আমার খুব পছন্দ হয়েছে। তো ইয়ংসু বলে কিন্তু আমার মনে হয় না ছেলেটা তোমার জন্য ভালো হবে, যদি তোমার মন ভেঙে দেয়। সেজাং বলে আর আমার কি ওর সাথে বিয়ে দিবে নাকি, শুধু সেটিংটা করিয়ে দিলেই হবে। ইয়ংসু বলে আচ্ছা ঠিক আছে। এটা শুনে সেজাং খুশিতে ইয়ংসুকে জড়িয়ে ধরে। তখন ইয়ংসু মনে মনে বলে মানুষ আসলে আজব হয়। এরপর দেখা যায় ক্লাসে চিয়ান মিরানের কাছে যায় আর ওকে বলে আমাদের মনে হয় আগেও দেখা হয়েছে। মিরান বলে জানি না আমি। চিয়ান বলে তুমি ইয়ংসুর সিক্রেটও জানো তাই না, যে সে একজন ভ্যাম্পায়ার? সে বলে কোনো কিছুই আমি জানি না। তখন চিয়ান উঠে ইয়ংসুর টেবিল থেকে ওর বোতলটি নিয়ে সবাইকে চিল্লিয়ে বলে ইয়ংসুর বোতল থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছে। এরপর সবাই ওর বোতল নিয়ে গন্ধ নিয়ে বলে ও কি রক্ত খাচ্ছে নাকি এটা ওয়াইন। তখনই ইয়ংসু ক্লাসে আসে। ওর বোতল অন্যজনের হাতে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন সে চিয়ানকে বলে আমার জিনিস আমাকে না বলে হাত দিয়েছো কেন? তখন ক্লাসের একটা মেয়ে বলে তুমি ক্লাসে বসে বসে ওয়াইন খাও, এটা অন্যায়। পিছন থেকে সেজাং এসে বলে এটা ওয়াইন না, এটা ওর ওষুধ। তখন ইয়ংসুর হাত থেকে একটা ছেলে বোতলটা কেড়ে নেয়। মিরান এসে ছেলেটার হাত থেকে বোতলটি নিয়ে ওখান থেকে একটু রক্ত খেয়ে বলে এটা হার্বাল ওষুধ, অনেক তেতো খেতে। এরপর ইয়ংসু
ইয়ংসু বোতলটা নিয়ে বাইরে চলে যায়। সবাই চলে গেলে চিয়ান মিরানকে বলে এটা পশুর রক্ত, তুমি কেন খেলে? মিরান বলে তুমি ওকে ডিস্টার্ব করা বন্ধ করো। এরপর দেখা যায় ইয়ংসু ওই রক্তগুলো ড্রেনে ফেলছিল। তখন সেখানে মিরান আসে। ইয়ংসু মিরানকে জিজ্ঞেস করে তুমি এই রক্তটা কেন খেলে? মিরান বলে যাতে তোমার অপমান না হয়। তখন ইয়ংসু মিরানকে বলে তুমি একটু সাবধানে থেকো, চিয়ান যদি তোমার রক্ত সম্পর্কে জানতে পারে তাহলে তোমার জন্য খারাপ হতে পারে। মিরান বলে কাল ব্লাড ডোনেশন, কাল যদি ও আমার রক্ত সম্পর্কে জানতে পারে তাহলে আমাকে কামড়ানোর চেষ্টা করবে, আমাকে মেরে ফেলবে। ইয়ংসু বলে চিন্তা করো না, কাল ব্লাড ডোনেশনের সময় আমি তোমাকে বাঁচিয়ে নিব। যেটা শুনে মিরান খুশি হয়ে যায়, ইয়ংসুকে ধন্যবাদ জানায়। ইয়ংসু বলে তোমার পার্সোনালিটি অনেক কিউট। মিরান বলে কি বলছো সত্যি? ইয়ংসু একটু লজ্জা পেয়ে বলে তুমি বাচ্চাদের মতো। তখন ইয়ংসু একটু হাসে। মিরান মনে মনে বলে ইয়ংসু আজ প্রথমবার হেসেছে, তাকে অনেক সুন্দর লাগছে। তখন চিয়ান ওখানে আসে। ওদেরকে একসঙ্গে দেখে চিয়ানের একদম ভালো লাগে না, কারণ চিয়ান ইয়ংসুকে পছন্দ করে। এরপর সিনে দেখা যায় সেজাং ইয়ংসুকে নিয়ে আবার ওই সুপার শপে যায়। সেজাং হিউনজেকে একটু লজ্জা পেয়ে তার নাম জিজ্ঞেস করে। তখন এরপর হিউনজে ইয়ংসুর দিকে তাকিয়ে সেজাংকে দুটি কুকি দেয়। তখন সেজাং বলে আমি তো একটি কুকির কথা বলেছিলাম। হিউনজে সেজাংকে বলে তোমার বন্ধুর সাথে আরেকটা শেয়ার করো। একটার জায়গায় দুটি কুকি দেখে সেজাং অনেক খুশি হয়ে যায়। ও ভেবে নেয় হিউনজে ওকে পছন্দ করে। পরের সিনে দেখা যায় চিয়ান ইয়ংসুর পিছনে পিছনে ওর সাথে কথা বলার চেষ্টা করছিল। চিয়ান ইয়ংসুকে ক্লাসে করা কাজটির জন্য সরি বলতে থাকে, কিন্তু ইয়ংসু ওকে পাত্তা দিচ্ছিল না। তখন চিয়ান ইয়ংসুর হাত ধরে তাকে আটকাতে নিচ্ছিল। তখনই হিউনজে এসে চিয়ানের হাত ধরে তাকে আটকে ফেলে, কারণ সে ভেবেছিল সে তাকে বিরক্ত করার ট্রাই করছে আর সে কোনো অন্যায় সহ্য করতে পারে না, এজন্য সে তাকে বাঁচাতে এসেছে। আর ইয়ংসুকে বলে আমি যে তোমার জন্য একটা কুকি দিয়েছিলাম তুমি সেটা খেয়েছো? তখন চিয়ান ইয়ংসুকে বলে তুমি ওর সাথে কথা বলো না, কারণ ওর সাথে আমার মারামারি হয়েছে, ওর থেকে দূরে থাকাই তোমার জন্য ভালো হবে। তারপর চিয়ান হিউনজেকে বলে আর হ্যাঁ তুমি ওর উপর নজর দেওয়ার চেষ্টা করো না, কারণ ও আমার ফিয়ন্সে। তারপর হিউনজে বলে আমি জানি তোমার সাথে ওর এঙ্গেজমেন্ট অনেক আগেই ভেঙে গেছে, আর বিয়েটাও। ওদেরকে থামিয়ে ইয়ংসু বলে আমি জানতে চাই না তোমরা কে বা কি, আমি এখানে সাধারণ মানুষদের মতোই গ্রাজুয়েশন কমপ্লিট করতে এসেছি, তাই তোমরা এমন ব্যবহার করো যেন তোমরা আমাকে চেনোই না। তখনই ইয়ংসু এর কাছে ওর বাবার সেক্রেটারির কল আসে। তার বাবার সেক্রেটারি তাকে বলে সে যেন এখনই তার বাবার সাথে দেখা করে, কারণ তার সাথে তার বাবার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আজ তার বাবার ব্লাড ওয়াইনের একটি ফাংশন আছে। এরপর দেখা যায় ওর বাবার সেক্রেটারি কিম আসে ওকে নেয়ার জন্য। ইয়ংসু যখন গাড়িতে ওঠে তখন ওর সাথে চিয়ান আর হিউনজেও গাড়িতে উঠে পড়ে কিমকে বাহানা মেরে। হিউনজে বলে তোমার আমাকে কাজে লাগতে পারে, আর চিয়ান বলে আমি অনেকদিন অ্যাব্রোডে ছিলাম, এখানের ফাংশন দেখতে পারিনি, তাই আমি তোমাদের সঙ্গে যাব। এরপর সেক্রেটারি কিম ইয়ংসুকে জামা দিয়ে চেঞ্জ করে আসতে বলে ফাংশনের জন্য। এরপর দেখা যায় ওরা তিনজনই ইয়ংসুর বাবার ওয়াইনের অকেশনে যায়। তারপর ইয়ংসু স্টেজে দাঁড়িয়ে ওর বাবার ওয়াইনের বর্ণনা দিচ্ছিল। সে সবাইকে বোঝাচ্ছিল কেন ওর বাবার তৈরি ওয়াইন আসল, কিন্তু ওখানের কিছু মেয়ে ওকে নিয়ে মজা করছিল। চিয়ান রেগে ওই মেয়ের গায়ে পানি ঢেলে দেয়। তখন মেয়েটা বলে তুমি এটা কি করলে? চিয়ান বলে তোমার ভয়েস আমাকে বিরক্ত করছিল, সো এখন চুপ থাকো। এবং অবশেষে ওর বাবার তৈরি ওয়াইন আসল প্রমাণিত হয়। সে রাতে ইয়ংসুর বাবা অনেক খুশি হয়ে যায় ইয়ংসুর উপর। এরপর উনি চিয়ানকে দেখে বলে আমি ভাবিনি তুমি আসবে, তুমি তো অনেক ব্যস্ত থাকো। চিয়ান বলে আঙ্কেল আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। এরপর ইয়ংসুর বাবা চিয়ানকে বলে আর আমি চাই নিজের খেয়াল রেখো এবং ইয়ংসুরও খেয়াল রাখবে তুমি। এরপর ইয়ংসু আর চিয়ান একসঙ্গে বাড়ি ফিরে। বাড়ি ফেরার পর চিয়ান ইয়ংসুকে বলে তুমি আজকে অনেক কাজ করেছো, তোমার জন্য খাবার বানিয়ে আমি নিয়ে আসছি, আমি ভালোভাবে খাবার বানাতে পারি। ইয়ংসু বলে আমি খাবো না। এরপর চিয়ান ইয়ংসুর সাথে ফ্লার্ট করার অনেক চেষ্টা করে। ওর কাছে এসে চিয়ান বলে আমি তোমার এত কাছে, এরপরও কি তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস কাজ করছে না? এরপর ইয়ংসু ওকে এক খুশি মেরে বলে না। তখন চিয়ান বলে তুমি এখনো অনেক স্ট্রং। এরপর ইয়ংসু তার রুমে চলে যায়। রাতে ইয়ংসু যখন ঘুমাতে যাচ্ছিল তখন চিয়ান ওর জন্য সুন্দর করে পাস্তা রান্না করে নিয়ে আসে। তখন ইয়ংসু নিষেধ করে দেয় যে সে খাবে না। এরপর চিয়ান ইয়ংসুর মন ভালো করার জন্য ওর সামনে অনেক কিউট সাজার নাটক করে। ইয়ংসু বলে তুমি এসব কেন করছো? চিয়ান বলে তোমার মাফ পাওয়ার জন্য সরি। এরপর দেখা যায় মিরান ইয়ংসুকে মেসেজ করে বারবার কেটে দিচ্ছিল। এরপর সেই কিছু মেসেজ ইয়ংসুকে পাঠিয়ে আবার সাথে সাথে ডিলিট করে ঘুমিয়ে যায়।
পরের দিন সকালে ইয়ংসু অনেক তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যায় চিয়ান বের হওয়ার আগেই, কারণ আজ ব্লাড ডোনেশনের দিন। ইয়ংসু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় মিরান আসার অপেক্ষা করতে থাকে, কারণ ইয়ংসু ওর জন্য খাবার নিয়ে এসেছে। এরপর মিরান আসলে ইয়ংসু ওকে খাবারটা দিয়ে বলে, এখানে আয়রন পাউডার আছে, তুমি খেয়ে নিও, আর এটা খেলে ব্লাড ডোনেশনে তোমার রক্তের গন্ধটা বের হবে না। মিরান এটার জন্য ওকে ধন্যবাদ জানায়। এরপর ইয়ংসু মিরানকে বলে, তুমি আমাকে রাতে মেসেজ পাঠিয়েছিলে? মিরান বলে, আরে আমি তো ডিলিট করে দিয়েছিলাম, তুমি জানলে কি করে? ইয়ংসু কিছু না বলে চলে যাচ্ছিল, আর মিরান পিছন থেকে ইয়ংসুকে বলে, তোমার সাইকেলের রাইড লাগবে? তখন ইয়ংসু কিছু না বলেই চলে যায়। এরপর দেখা যায় যে মিরান আর চিয়ান ব্যাডমিন্টন খেলছিল, আর ইয়ংসু আর সেজাংও ব্যাডমিন্টন খেলছিল। তখন মিরানের আর ইয়ংসুর আই কন্ট্রাক্ট হচ্ছিল। ইয়ংসু মিরানকে দেখে একটা ছোট হাসি দিচ্ছিল, যেটা দেখে চিয়ান এর একদমই ভালো লাগে না। এরপর কোচ এসে মিরানকে স্টোর রুমে পাঠায়। তখন সেজাং ইয়ংসুকে বলছিল যে সে যেন চিয়ানকে গিয়ে বলে তার সাথে খেলতে। এরপর ইয়ংসু চিয়ানকে বলে সে যেন কিছুক্ষণ সেজাং এর সঙ্গে খেলে। তারপরে আমরা দেখি হিউনজি এখানে এসেও সবার উপর নজর রাখছিল, যাতে চিয়ান নামক ভ্যাম্পায়ারটা যেন কোনো মানুষের ক্ষতি করতে না পারে। অন্যদিকে স্টোর রুমে মিরান ব্যথা পায়। ইয়ংসু আওয়াজ পেয়ে স্টোর রুমে যেতেই দেখে মিরানের হাত থেকে রক্ত পড়ছে। এরপর সে মিরানের হাতের রক্ত মুখে নিয়ে তা মুছে দেয়। এরপর সং আসে মিরানকে ডাকতে। এরপর সবাই ব্লাড ডোনেশন করতে যায়। তখন বাইরে দাঁড়িয়ে চিয়ান ইয়ংসুকে বলে যে আমাদের বিয়ে হলে আমাদের বাচ্চা পুরোপুরি একজন ভ্যাম্পায়ার হবে। তার কথাই ইয়ংসু অনেক বিরক্ত হচ্ছিল, কারণ সে চায় না তার নেক্সট জেনারেশন ভ্যাম্পায়ার হিসেবে পৃথিবীতে আসুক। তখন ব্লাড ডোনেশন শেষে মিরান আসে। চিয়ান মিরানের কাছে গিয়ে এবং তার রক্তের ঘ্রাণ নিয়ে সে কোনো গন্ধই পাচ্ছিল না। অবশেষে সে কনফার্ম হওয়ার জন্য ব্লাড ডোনেশনের রুমটিতে যায়। তখন সে ওই নার্সকে দেখে বলে, আমাদের আবার দেখা হয়ে গেল। তখন নার্স ওখান থেকে চলে যায়। তারপর চিয়ান সেখান থেকে মিরানের রক্ত বের করে এবং তার রক্তের ঘ্রাণ নেয়, কিন্তু তাও সে কোনো রক্তের গন্ধ পায়নি। তখন ওর মনে পড়ে যে ইয়ংসুর সকালে বাসা থেকে এক্সট্রা কিছু খাবার নিয়ে গিয়েছিল। এরপর সে বুঝে ফেলে ইয়ংসুই কিছু একটা করেছে, যার ফলে সে মিরানের রক্তের আসল গন্ধটা বুঝতে পারছে না। এরপর দেখা যায় মিরান বাইরে ওর সাইকেল ঠিক করছিল। তখন চিয়ান এসে মিরানকে বলে, ইয়ংসু চালাক আমি জানতাম, কিন্তু এতটাও চালাক হবে আমি ভাবিনি, তোমাকে বাঁচিয়ে দিল। এরপর চিয়ান মিরানের কাছে গিয়ে মিরানকে বলে, তুমি আমার সাথে চলো, কথা আছে তোমার সাথে। মিরান বলে, আমি ব্যস্ত আছি, আমার পড়া আছে। চিয়ান বলে, ইয়ংসুকে নিয়ে কথা বলবো, তুমি আমার সাথে না গেলে আমি কিন্তু ইয়ংসুর অনেক বড় ক্ষতি করব। এটা শুনে মিরান চিয়ানের সাথে যায়। এরপর দেখা যায় ইয়ংসু তার বাড়িতে ঢুকছিল কিছু ভাবতে ভাবতে। এরপর সে বাড়ির সামনে এসে বাইরে মিরানের সাইকেল দেখে। এটা দেখে ইয়ংসু অনেক ভয় পেয়ে যায়। ও দৌড়ে ঘরে যায় আর মিরানকে দেখে বলে, তুমি এখানে কি করছো? মিরান বলে, আমি ভেবেছি তুমি সমস্যায় আছো তাই এসেছে। ইয়ংসু বলে, সমস্যায় আমি না, তুমি আছো, আর তুমি কিভাবে একটা ভ্যাম্পায়ারের সাথে ঘরে আসতে পারো? চিয়ান বলে, এত রাগ করে কি আছে, আমি আর তুমি একসঙ্গেই থাকি, তো সেখানে আমাদের বন্ধু এসেছে আমাদের সাথে দেখা করতে, এতে সমস্যা কোথায়? মিরান অবাক হয়ে ইয়ংসুকে জিজ্ঞেস করে, তোমরা একসাথে থাকো এখানে? এরপর ইয়ংসু চিয়ানের সাথে রেগে যায়। এরপর চিয়ান আর ইয়ংসুর অনেক ঝগড়া লেগে যায়। ইয়ংসু চিয়ানকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো, এসব কি বলছো? চিয়ান বলে, আমি মিরানকে এনেছি শুধুমাত্র তার রক্ত চেক করার জন্য। ইয়ংসু বলে, তুমি ওর রক্ত চেক করে কি করবে? চিয়ান বলে, আমার বাকি লোকজনদের জানাবো। এরপর চিয়ান মিরানকে বলে, তোমার রক্তের কোয়ালিটি আমাকে বলো, আমার দরকার এটা। মিরান চিয়ানকে থামতে বলে। মিরান বলে, তুমি ইয়ংসুকে অনেক বিরক্ত করছো। এটা শুনে চিয়ান ওর গলা চেপে ধরে বলে, তুমি সাধারণ একটা মানুষই কিভাবে আমার সাথে এভাবে কথা বললে? এই জন্যই আমার মানুষদেরকে একটুও পছন্দ না। এরপর ইয়ংসু মিরানকে বাঁচানোর জন্য চিয়ানকে একটা খুশি মারে। এর অনেক পরে তারা তিনজন শান্ত হয়ে একসঙ্গে বসে। চিয়ান ইয়ংসুকে সরি বলে আর ওর জন্য বরফ আনতে বলে। ইয়ংসু বরফ আনতে গেলে চিয়ান ওকে ইয়ংসু থেকে দূরে থাকতে বলে, কিন্তু মিরান বলে যে সে ইয়ংসুকে পছন্দ করে আর বলে, তোমাদের বিয়ে অনেক আগেই ভেঙে গিয়েছে। তখন চিয়ান রেগে মিরানকে কামড়ে দেয়। ইয়ংসু কিচেনে আপেল কাটছিল। যখনই ইয়ংসু মিরানের রক্তের গন্ধ পায় ও দৌড়ে এসে চিয়ানকে থামতে বলে। তখন চিয়ান বলে, কেন তোমার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে? এদিকে মিরানের রক্ত বেশি ক্ষরণের ফলে বেচারা বেহুশ হয়ে যায়। এরপর মিরানকে রুমে নিয়ে যায় ইয়ংসু। এরপরের সিনে দেখা যায় ইয়ংসু চিয়ানকে রিকোয়েস্ট করছিল সে যাতে মিরানের রক্তের কথা তার বাবাকে না বলে, কারণ ইয়ংসুর বাবা যদি মিরানের রক্তের কথা জানে তাহলে তিনি মিরানকে মেরে ফেলবে তার রক্তের জন্য। তখন চিয়ান বলে, তুমি মিরানের জন্য কেন এত চিন্তা করো? তারপর ইয়ংসু চিয়ানকে বলে,
আমার মায়ের রক্ত স্পেশাল ছিল মিরানের মতো, তুমি তা জানো। দিনের পর দিন আমার মা আমার বাবাকে রক্ত দিয়ে গেছে তার বিজনেসের জন্য। আমার বাবা টাকার জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিল যে উনি ফিরেও দেখেনি আমার মা কতটা অসুস্থ হয়ে গেছে। আমি বাবাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম ছোটবেলায় মাকে ছেড়ে দিতে, আর না হলে মাকে একজন ভ্যাম্পায়ার বানিয়ে দিতে, কিন্তু আমার বাবা কোনো কিছু পরোয়া করেনি। শুধুমাত্র তার ব্যবসার জন্য ভ্যাম্পায়ার হয়ে গেলে উনি ব্লাড ডোনেট করতে পারবে না জন্য। ইয়ং সারা বলে, আর শেষে আমার মা অসুস্থ হতে হতে মারা গিয়েছে। এসব শুনে চিয়ান ইমোশনাল হয়ে যায়। সেই ইয়ংসুকে বলে, তুমি আমার সামনে মন খারাপ করো না, না হলে আমি দুর্বল হয়ে যাব। এটা বলে সেই ইয়ংসুকে জড়িয়ে ধরে, যেটা উপর থেকে মিরান দেখে ফেলে। মিরানের জ্ঞান ফিরে এসেছে ততক্ষণে, আর সে এটা দেখে অনেক জেলাস ফিল করে। সেভাবে তাদের মধ্যে কি কোনো রিলেশন শুরু হয়ে গেছে। এরপর ইয়ংসু মিরানকে বাসায় এগিয়ে দিচ্ছিল। মিরান বলে, তোমাকে বাসায় এগিয়ে দেওয়াটা আমার কাজ, আর এটা তুমি করছো। তারপর মিরান ইয়ংসুকে জিজ্ঞেস করে, আমার রক্ত বদলানোর উপায় নেই? ইয়ংসু বলে, তোমাকে ভ্যাম্পায়ার বানালেই শুধুমাত্র এটা বদলানো যেতে পারে। মিরান বলে, তাহলে আমাকে ভ্যাম্পায়ার বানিয়ে দাও। ইয়ংসু বলে, ভ্যাম্পায়ার হওয়া অতটাও সহজ না, অনেক বছর বাঁচতে হবে তোমাকে, মানুষের রক্ত খেতে হবে। সাধারণ মানুষের জীবনটা কত সুন্দর তা তুমি এখন বুঝতে পারছো না। মিরান বলে, তুমি কি আমাকে ভ্যাম্পায়ার বানাতে পারবে না? ইয়ংসু বলে, না, কারণ আমার মা ছিল মানুষ আর বাবা ছিল ভ্যাম্পায়ার, তাই আমি হাফ ভ্যাম্পায়ার আর হাফ মানুষ। এরপর মিরান ইয়ংসুকে বলে, তোমার কি পিৎজা পছন্দ? আসলে আমার অনেক খিদে পেয়েছে। এরপর তারা দুই একটা রেস্টুরেন্টে পিৎজা খেতে যায়। তখন সেখানের একটা স্টাফ ইয়ংসুকে বলে, তোমার বিএফ অনেক কেয়ার করে তোমার। ইয়ংসু বলে, না না, আপনি যেমন ভাবছেন এমন কিছু না। স্টাফটা মিরানকে বলে, তাহলে কি তোমার ওয়ান সাইড ভালোবাসা? এরপর এরা দুজন এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। মিরান ইয়ংসুকে হাসানোর জন্য তাকে একটি গান গেয়ে শোনাচ্ছিল। মিরানের গান শুনে ইয়ংসু অনেক হাসছিল। তারা একসাথে ভালোই সময় কাটাচ্ছিল। তখনই ওরা কারো চিল্লানোর শব্দ শুনতে পায়। তারা চিল্লানোর শব্দ শুনে ওখানে দৌড়ে গেলে সেখানে গিয়ে দেখে এক মানুষের লাশ পড়ে আছে, আর সাথে হিয়নজেকেও দেখে। লাশ দেখে ইয়ংসু বলে, ওর শরীরে তো একদমই রক্ত নেই। হিয়নজে বলে, হ্যাঁ, এটা কোনো ভ্যাম্পায়ার করেছে। কিছুদিন ধরেই কয়েকজনের লাশ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে এই কাজটা কোনো সিরিয়াল কিলার করছে। এখন এই খবরটি মিডিয়া রিপোর্টারদের কাছে পৌঁছায়নি, তবে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ইয়ংসু বলে, ওর শরীর থেকে তো অ্যালকোহলের গন্ধ আসছে। সাধারণত ভ্যাম্পায়াররা অ্যালকোহল আসক্ত লোকদের রক্ত খায় না। হিয়নজে বলে, কয়েক মাস ধরেই এরকম ঘটনা ঘটছে, তাই তোমরা সাবধানে থেকো। কিছুদিনের মধ্যেই এই সিরিয়াল কিলারের কথাটা সবার কাছে ছড়িয়ে পড়ে। সেই সিরিয়াল কিলারের লোকেরা বি পজিটিভ রক্তের মানুষগুলোকে উঠিয়ে নিচ্ছে, আর এই কিডন্যাপগুলো করা হচ্ছে অনেকদিন থেকেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমার শুরুতে আমি বলেছিলাম শহর থেকে একের পর এক ছেলে মেয়েরা কিডন্যাপ হচ্ছে। আসলে তখন থেকেই একটার পর একটা ছেলে মেয়ে কিডন্যাপ হচ্ছিল। আর আমাদের মিরান যখন দেখেছিল যে ইয়ংসু কারোর সাথে গাড়িতে উঠছে, তখন সে ভুল করে ভেবে নিয়েছিল যে ইয়ংসুকে কিডন্যাপ করা হচ্ছে। তো যাই হোক, সেজাং এর রক্ত বি পজিটিভ ছিল, তাই সে চিন্তিত হয়ে যায়। এরপর দেখা যায় মিরান ইয়ংসুকে মেসেজ করে বলে তার সাথে একটু বাইরে দেখা করতে, কারণ মিরান ইয়ংসুর জন্য একটা সারপ্রাইজ রেখেছে। মিরান যখন ইয়ংসুর বাসার দিকে যাচ্ছিল, তখন সে দেখে যে একটি লোক একটি মেয়ের পিছু করছে। মিরান একটু কাছে গেলে দেখতে পায় মেয়েটি আর কেউ নয়, ইয়ংসুর বান্ধবী সেজাং। তখন সে ইয়ংসুকে কল করে আর সব বলে। ইয়ংসু আর চিয়ান সেজাংকে বাঁচাতে বের হয়ে যায়। মিরান সেজাংকে বাঁচাতে গেলে কিডন্যাপার সেজাংকে রেখে তাকে নিয়ে যায়, কারণ মিরানের রক্তটা আরো বেশি স্পেশাল ছিল। এরপর সেখানে ইয়ংসু আর চিয়ান আসে। সেজাং ইয়ংসুকে বলে কিডন্যাপারটা মিরানকে নিয়ে গেছে। তখন ইয়ংসু সেজাংকে তাদের সব সত্যি বলে দেয় যে তারা ভ্যাম্পায়ার। এরপর ইয়ংসু, চিয়ান, হিয়নজে সবাই মিলে মিরানকে খুঁজতে বের হয়। এরপর তারা বুঝতে পারে যে ইয়ংসুর বাবাই আসলে মিরানকে কিডন্যাপ করেছে তার ব্লাডের বিজনেসকে আরো বড় করার জন্য। আসলে তিনি ড্রামার শুরু থেকে যখন জানতে পেরেছিলেন মিরানের রক্তটা স্পেশাল, তখন থেকে তার মিরানের রক্তের প্রতি লোভ ছিল, আর তিনি এজন্যই মিরানকে অপহরণ করেছেন। এরপর তারা ইয়ংসুর বাবার ফ্যাক্টরির সামনে পৌঁছে যায়। সেখানে ইয়ংসুর বাবার সেক্রেটারি তাদেরকে ভেতরে আসতে দিচ্ছিল না। এরপর এখানে একটা ফাইট সিন হয়ে যায়। তারা তিনজন ইয়ংসুর বাবার লোকগুলোর সাথে মারামারি করছিল। এরপর ইয়ংসু ভেতরে গিয়ে দেখে তার বাবা অলরেডি মিরানের শরীর থেকে রক্ত নেওয়া শুরু করে দিয়েছে। এরপর সে
মিরানকে বাঁচায়। মিরানকে ইয়ংসু বলে, তুমি এসব কি করছো? তোমাকে আমার মায়ের কথা বলেছি না? তখন ইয়ংসুর বাবা ইয়ংসুকে বলে, তোমার মা ব্লাড দিতে দিতে অসুস্থ হয়ে মারা যায়নি, সে এমনি মারা গিয়েছে। তখন ইয়ংসু বলে, আমার মা তোমার জন্য মারা গিয়েছে, তুমি টাকার নেশায় আমার মার দিকে তাকাতেই ভুলে গেছো। এরপর সে মিরানকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে হসপিটালে যায়। সেখানে ইয়ংসু মিরানের পাশে বসে কান্না করতে থাকে। তখন হঠাৎ মিরানের জ্ঞান ফিরে আসে আর সে ইয়ংসুর চোখের পানি মুছে দিয়ে বলে, আমি ঠিক আছে। তখন সেখানে সেজাং এসে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তাই বলে তোমার জীবন বিপদে ফেলবে আমার জন্য? তখন ওর কথা শুনে চিয়ান আর হিয়নজে হাসছিল। তারা সেজাংকে বাইরে নিয়ে গিয়ে বোঝায় যে মিরান আসলে ইয়ংসুকে পছন্দ করে, তোমাকে না। এরপর মিরানকে দেখতে সং আসে। চিয়ান সংকে দেখে সেজানকে বলে, এই ছেলেটা তোমাকে পছন্দ করে। এরপর দেখা যায় রাতে চিয়ান রেডি হচ্ছিল এই শহর থেকে চলে যাওয়ার জন্য। তখন সে ইয়ংসুকে অফিসিয়ালি প্রপোজ করে আর বলে, মিরান যখন বেঁচে থাকবে না তখন সে ফিরে আসবে। তখন সেখানে ইয়ংসুর বাবা এসে ইয়ংসুর কাছে তার কর্মের জন্য মাফ চায়, কারণ সে তার ব্যবসার জন্য তার মেয়ের ভালোবাসাকে খুন করতে যাচ্ছিল আর উনি তার বিজনেসের দায়িত্ব চিয়ানকে বুঝিয়ে দিয়ে দেয়। হিয়নজেও এখান থেকে চলে যায় ইয়ংসু আর চিয়ানকে বিদায় দিয়ে। এরপর ড্রামার একটা বড় টুইস্ট সামনে আসে। হিয়নজে একটা রেস্টুরেন্টে যায়, সেখানে ওই মানুষগুলোকে অর্থাৎ বি পজিটিভ রক্তের যে মানুষগুলোকে কিডন্যাপ করা হয়েছিল তাদের রক্ত দিয়ে ওয়াইন বানানো হচ্ছিল। এর মানে ওই সিরিয়াল কিলার স্টেজে যে মার্ডারগুলো করা হচ্ছিল সেগুলো কেউ নয়, হিয়নজেই করছিল শুধুমাত্র বি পজিটিভ রক্তের জন্য। আর তখন বোঝা যায় সে কোনো ওয়ারওলফ না, সে একজন অনেক শক্তিশালী খারাপ ভ্যাম্পায়ার ছিল। মানে যাকে আমরা পুরো ড্রামাতে একজন ভালো লোক হিসেবে জেনে এসেছি, সে মোটেও ভালো কেউ না। সেই শহর থেকে একের পর এক বি পজিটিভ ব্লাডের মানুষদের কিডন্যাপ করছিল তার রেস্টুরেন্টের ব্যবসাকে হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ তার মধ্যে ভালো লোকের মুখোশের অন্তরালে একজন ক্রিমিনাল বাস করে। সে মানুষের শরীরের সব রক্ত পাওয়ার জন্য সেই সব মানুষদের নৃশংসভাবে খুন করে। আর সে খুব চালাকির সাথে মানুষদের কিডন্যাপ করে, এজন্য এখন পর্যন্ত তার আসল মুখোশ কারোর সামনে উন্মোচন হয়নি। সত্যিকার অর্থে আমাদের বাস্তব জীবনে এমন অনেক ক্রিমিনালরা ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় স্মার্ট ভাবে, আর অনেক বড় বড় অপরাধ করেও তারা পার পেয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ইয়ংসু আর মিরানের মাঝে সুন্দর একটা সম্পর্কের শুরু হয়েছে। আর এতদিনে ইয়ংসু মিরানকে ভালোবেসে ফেলেছে আর সে সারা জীবন মিরানের পাশে থাকতে চায়, কারণ মিরান একজন স্পেশাল রক্তের মানুষ। সে যদি তার পাশে না থাকে তাহলে অন্য কোনো ভ্যাম্পায়ার তার ক্ষতি করতে পারে। ইয়ংসু তার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি হতে দিবে না। আর মিরান তার ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য পাশে পেয়ে অনেক খুশি ছিল। আর চিয়ান যখন বুঝতে পারে ইয়ংসু আসলেই মিরানকে ভালোবেসে ফেলেছে, তখন সে ইয়ংসু আর মিরানের লাইফ থেকে সরে যায়, কারণ সেও চায় ইয়ংসু আর মিরানের বিয়ের মাধ্যমে তাদের সন্তান একজন পরিপূর্ণ মানুষ হয়েই পৃথিবীতে আসুক। আর এর সাথে এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।